দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব ছোট ও মাঝারি শিল্পর জন্য আমরা কি করতে পারি। আমার সাথে আলোচনার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে আছেন। আমার সাথে আছেন রুবায়েত সারোয়ার, তিনি ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশে ছোট এবং মাঝারি শিল্প নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। এবং আমার সাথে আছেন একজন উদ্যোক্তা, তিনি তাসলিমা মিজি। তিনি গুটিপা নামে একটি প্রতিষ্ঠান, যারা মূলত লেদার প্রোডাক্টস তৈরি করেন। তাদের যে প্রোডাক্টসগুলো আছে এগুলো বাইরে এক্সপোর্ট হচ্ছে, দেশের ভেতরে আমরা ব্যবহার করছি। তিনি আলোচনা করবেন তার পার্সপেক্টিভ থেকে। সো এই বিষয়ে আলোচনা করবার জন্য আজকে আমরা যে দুজন অতিথিকে পেয়েছি তাদের কথা শুনবো, কিন্তু একটা বাংলাদেশ টেলিভিশন ছোট প্রতিবেদন দেখে এসে তারপর আলোচনা শুরু করছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের তরুণ তরুণীর মধ্যে প্রায় 40% শিক্ষা, প্রশিক্ষণ অথবা কর্মসংস্থানে নেই। বিপুল সংখ্যক নিষ্ক্রিয় জনগোষ্ঠীর অর্ধেককেও কাজে লাগানো গেলে অর্থনীতিতে বড় ধরনের রূপান্তর ঘটানো সম্ভব। এজন্য সবচেয়ে ভালো বিকল্প ছোট ছোট উদ্যোগ এবং তার জন্য কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন। দেশে প্রতি বছর অন্তত 20 লাখ তরুণ শ্রমবাজারে আসছে, কিন্তু তাদের অনেকের জন্য আনুষ্ঠানিক খাতে কোনো কাজের ব্যবস্থা করা যাচ্ছে না। আবার নিজ উদ্যোগে কিছু করার সুযোগও খুব কম। বিশ্বের অনেক উদীয়মান দেশে, বিশেষত পূর্ব এশিয়ার দেশগুলো তরুণদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষিত করে কর্মসংস্থানের বিস্তৃত কর্মসূচির মাধ্যমে অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়েছে। বাংলাদেশ ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে। তবে একথা ঠিক, বাংলাদেশে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সিএমএসএমই অর্থনীতিতে বড় অবদান রাখছে। বাংলাদেশ বহির্বিশ্ব থেকে পণ্য আমদানির জন্য যা ব্যয় করে, রপ্তানি করে তার অনেক কম। গত অর্থ বছরে বাণিজ্য ঘাটতি হয়েছে 2,70,000 কোটি টাকা। সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে ছোট ও মাঝারি উদ্যোগে উদ্যোক্তা সৃষ্টি করা গেলে বাণিজ্য উদ্বৃত্তের দেশ হতে পারে বাংলাদেশ। এতে একদিকে আমদানি ব্যয় কমবে, অন্যদিকে বাড়বে রপ্তানি আয়। পরিসংখ্যান অনুযায়ী কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে 2 কোটিরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান রয়েছে। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় 85% এই খাতে। তবে সে অনুযায়ী জিডিপিতে এ খাতের অবদান উদীয়মান অনেক দেশের চেয়ে কম। এসএমই ফাউন্ডেশনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আইন মেনে ব্যবসা করার ক্ষেত্রে কর কাঠামোকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন 57% এসএমই উদ্যোক্তা। আর ট্রেড লাইসেন্স নবায়ন পদ্ধতিকে বাধা মনে করেন 54% উদ্যোক্তা। বিশেষজ্ঞরা মনে করেন সিএসএমই একটি শ্রমনিবিড় ও স্বল্প পুঁজি নির্ভর খাত। উৎপাদন সময়কাল স্বল্প হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সিএমএসএমইর অবদান অনেক। অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও সিএমএসএমই খাতের বিকাশ ও উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। আমার দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন, আমরা আলোচনা শুরু করছি। আমি আলোচনা শুরু করছি রুবায়েত সারোয়ার আপনার কাছ থেকে। আপনারা শুধুমাত্র যে গবেষণা করছেন তা না, আপনারা এখন কাজ করছেন যে ছোট মাঝারি শিল্পের জন্য কি ধরনের সংস্কার দরকার হয়। মানে খুব রিসেন্টলি আপনারা একটা ইকোনমিক রিফর্ম সামিট করেছেন, যেখানে অর্থনীতির বিভিন্ন জায়গায় কি ধরনের সংস্কার দরকার হবে। প্রস্তাবনার সর্বাগ্রে যেটা আছে সেটা হচ্ছে যে এসএমই খাতকে আপনার এমনভাবে তৈরি করা যে একটা ওয়েভ ক্রিয়েট হবে। এখন যারা স্মল আছে তারা মিডিয়াম হবে, যারা মিডিয়াম আছে তারা লার্জ হবে, এবং তারপরে আপনার আরও এসএমই হয়তো এন্টার করবে। সো এই ওয়েভটা যদি ক্রিয়েট করতে হয় তাহলে আমি ধরে নিচ্ছি যে এসএমই সবসময় এসএমই থাকবে না।
হুম একটা অংশ লার্জার হবে। তাহলে আমাকে ধরে নিতে হচ্ছে যে আমাকে এমন একটা ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে আপনার গ্রোথ এটাকে আপনার স্টিমুলেট করা যাবে। সুতরাং নতুন উদ্যোক্তা আনাটাও তখন সহজ হবে। কেউ হয় যখন নতুন একেবারে নতুন উদ্যোক্তা যখন আসেন তারা হয়তো ছোট থেকে শুরু করবেন, কিন্তু আস্তে আস্তে আবার বড় হবেন। কিন্তু এইখানেই হচ্ছে ক্যাচটা। তো এখন যেভাবে নতুন উদ্যোক্তা আসছে এসএমই খাতে, সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমার চাকরি নাই, তো আমি কয়েকটা টাকা নিয়ে নেমে গেলাম, উদ্যোক্তা হলাম। হুম আমি একজন আপনার নারী, আমি আগে চাকরি করতাম, আমার একটা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, হুম আমি এখন কাজ করতে পারছি না, আমি বাসায় আছি, বাট আমার তো এডুকেশন আছে। তো আমি একটা আমার বাসা ভিত্তিক একটা এসএমই তৈরি করে ফেললাম, হুম তারপরে সেখান থেকে আমি ট্রেড করলাম। তো এখনকার সিচুয়েশনটা হচ্ছে এরকম অনেকটা। তো যেখানে শহর এবং গ্রামের মধ্যে একটা পার্থক্য আছে, গ্রামে যেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট লেড এসএমই ক্রিয়েট হচ্ছে, হুম। অর্থাৎ মাইক্রো ক্রেডিট যায়, সেইটা থেকে আপনার ছোট অংশে শুরু করে বড় হয়। আর ঢাকা বা আপনার আরবান সেন্টারগুলোতে কমপ্লিটলি উল্টা। সেটা হচ্ছে যে আমার কিছু সঞ্চয় আছে বা পুঁজি আমার আছে কিছু কিছু পুঁজি একটা, আছে, সেটা দিয়ে আমি শুরু হয় করি, পারিবারিক থেকে পেয়েছে পারিবারিক অথবা থেকে কিছুদিন কাজ করেছে। সেটা দিয়ে চেষ্টা করে ফেল করি, বের হয়ে যাই। হুম তো এই যে আরবান এবং রুরাল একটা ডিভাইড আছে, এবং সেখানে খুব চমৎকারভাবে রুরাল ইজ বেটার দেন আরবান অ্যাকচুয়ালি, মানে ইন টার্মস অফ সাকসেসফুল ইন হওয়ার টার্মস অফ রেটে সাকসেসফুল যদি হওয়া, ধরি, হ্যাঁ। রাইট। আরবানের যে চ্যালেঞ্জটা, তাহলে এটা তাহলে কেন আমাদেরকে এফেক্ট করছে, কিভাবে এফেক্ট করছে? তো সেটা হচ্ছে যে যখন এরকম আপনার অসংখ্য এসএমই ক্রিয়েট হয়ে যায় এবং সবাই একই ধরনের সেক্টরে প্রোডাক্টে চলে আসে, তখন তারা মার্জিনে আপনার কম্পিট করা শুরু করে। তখন তারা ইনফর্মাল থেকে যায়, হুম। কারণ হচ্ছে ফর্মাল হলে ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, তারপরে তারা কমপ্লেন করা মানে শুরু অনেকে করে। বলেন যে আসলে ফর্মাল হলে যে এটার যে ম্যানেজমেন্ট কস্টটা যত বেশি, এক্স্যাক্টলি, তখন আর এটা ভায়াবল থাকে না। মানে ভায়াবল আপনি থাকে একটা না। একজন অ্যাকাউন্টেন্ট রাখবেন, আপনি একটা ওই অ্যাবসলিউটলি, মানে অ্যাকাউন্টিং বুক রাখতে হবে, আপনাকে রেকর্ড রাখতে হবে হিসাবের, এই কাগজপত্র যা ম্যানেজ করতে হয় সেটার জন্য যে আপনার খরচটা, সেই অ্যাবসলিউটলি। স্কিলটাও হয়তো তার নেই, এবং আবার অনেক থাকলে আবার ক্ষেত্রে ওই এটা যে নাই। ওই কস্ট অ্যাকাউন্টিংটা করে যে এই টাকা দিলে আমি তো তখন আর ওই ব্যবসাটা ব্যবসাটা ভায়াবল ভায়াবল হবে হবে না না। আর কি। তো তখন যেটা হয় যে একটা ইনফর্মালিটি ট্র্যাপ ক্রিয়েট হয়, হুম একটা সিঙ্ক ক্রিয়েট হয়, একটা ট্র্যাপ ক্রিয়েট হয়। সিঙ্ক দিয়ে ফ্লাশড আউট হয়ে যাচ্ছে অনেকে, আবার যারা আসছে তারা ট্র্যাপড হয়ে যাচ্ছে ধরেন, হ্যাঁ। তো সেইটা থেকে আসলে পুরো সেক্টরটা তখন চোকিং করা শুরু করে, হুইচ ইজ হোয়াট উই আর সিইং নাও। যে আপনি যদি এখন বাংলাদেশের সাথে মালয়েশিয়া কম্পেয়ার করেন, বাংলাদেশের সাথে থাইল্যান্ডের এসএমই কম্পেয়ার করেন, বিশেষ করে ভিয়েতনামের এসএমই কম্পেয়ার করেন, ভিয়েতনামের 56% অফ দ্য জিডিপি এসএমই কন্ট্রিবিউট হ্যাঁ, করে। ভিয়েতনাম খুবই সাকসেসফুল। এবং ভিয়েতনামের রেগুলেশনে ওরা ইনফর্মাল এসএমই কে আপনার ধরেই না, অ্যাকাউন্টিংই করে না, ধরে না বলতে মানে কি কি মানে ধরনের? দে ডোন্ট রেকর্ড দেম। আচ্ছা। সো ভিয়েতনাম যখন বলে 56% অফ মাই জিডিপি কন্ট্রিবিউশন ইজ ফ্রম এসএমই, দে আর জাস্ট রেকর্ডিং ফর্মাল এসএমই কন্ট্রিবিউশন, তাও 56%। এবং ভিয়েতনামে আমি একটা হিসাব করে দেখলাম যে $2,72,000 পার এসএমই কন্ট্রিবিউশন হয়, আর আমাদের দেশে পার এনাম এসএমই কন্ট্রিবিউশন হয় $9,000। তো $9,000 আপনি যখন এটাকে মাসে নিয়ে আসেন, মাসে নিয়ে বাংলা টাকায় কনভার্ট করেন, যদি আপনার আসে মাত্র আপনার 1,00,000 মতো, এই 1,00,000 দিয়ে একটা এসএমই কি ভ্যালু ক্রিয়েট মানে করতেছে? 1,00,000 ওনার রেভিনিউ। রেভিনিউ, সেইখান থেকে ওনাকে লাভ, খরচ করতে হবে লাভটা তার মানে হলো যে আপনারা হয়তো কত 10,000 15,000 20,000 টাকা লাভ। এক্স্যাক্টলি। সো ইটস ফর দেম, মানে একটা, তার মানে আমি যেটা বুঝছি যে ফর দেম ইটস নট নেসেসারিলি মানে বড় আকারের একটা মেজর ইনকাম, বাট ইটস এ সাইড ইনকাম, রাইট? ইটস আমরা এ যেটাকে সাইড বলি। ইনকাম, ইটস নট এ মেজর ইনকাম। সো ওইখানে আসলে আপনার গ্রোথ, কম্পিটিটিভনেস, এফিসিয়েন্সি, এই মার্কার্স গুলো কোনোটাই স্টিমুলেটেড এবং হয় আপনি না। যেটা বললেন এটা অ্যাভারেজ। আমি আপনার কাছে ফিরবো রুবায়েত, কিন্তু আমি একটু এখন তাসলিমা মিজিকে যদি জিজ্ঞেস করি, যেটা রুবায়েত বলছিলেন যে একটা বড় বাংলাদেশের বৈশিষ্ট্য হলো যে আমরা যখন এসএমই খাত বলি তখন তো এটা মানে একটা বড় খাত। ওখানে যেটা আপনি শুনছিলেন যে বলছিলেন, মানে যে চায়ের দোকানদার যিনি একটা হয়তো একাই কাজ করেন, ওইটা আমরা আমরা অফিসিয়াল অর্থনৈতিক ডেফিনেশন অনেক সময় বলি যে মাইক্রো এন্টারপ্রাইজ, হ্যাঁ। কিন্তু যদি সেইগুলোকে নাও ধরি, যেই আলোচনাটা হচ্ছিল যে এসএমই খাতকে অনেকেই আছেন যে অন্য কোথাও কাজের সুযোগ না পেয়ে হয়তো এসছেন, বা আগে একটা চাকরি করতেন, সেই চাকরি থেকে এখন কিছুটা হয়তো যদি একটা ব্রেক নিয়েছেন, কিছু পুঁজি নিয়ে হয়তো তারা যাচ্ছেন, এরকম প্রচুর নারী উদ্যোক্তা আছে। তো আসলে এসএমই খাতের উদ্যোক্তা হিসেবে আপনি তো, আমি তো বলবো যে আপনি
সফল উদ্যোক্তা এসএমই খাতের। হ্যাঁ, তো আপনি শুরু করেছিলেন খুব ছোট থেকে, এখন আস্তে আস্তে বড় হচ্ছেন, বিদেশেও রপ্তানি করছেন। তো সেই আসলে কি অবজেক্টিভটা দরকার হয়, কি মোটিভটা দরকার হয়, এইটা যদি প্রথম বলেন যে এন্টারপ্রেনারশিপ যেটা আমরা বলি সেটার জন্য। প্রথমে আসলে যেটা দরকার হয় সেটা একজন উদ্যোক্তা নিজের মধ্যে থাকে, মানে সে আসলে নিজেই নিজেকে আসলে মোটিভেট করে এবং একটা সেলফ মোটিভেশন থেকে সে কাজটা শুরু করে। তখন তার মধ্যে আসলে শুধু মোটিভেশন এবং যে একটা যে নিজে কিছু করার যে ইচ্ছা শক্তি, সেই জিনিসটা খুব জরুরি। তো এটা আমার মনে হয় সবার মধ্যেই কম বেশি থাকে। আর পরবর্তীতে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে তাকে সাপোর্ট করা, কারণ সে একা সে শুরু করতে পারে, সে কিছু জিনিস ফাউন্ডেশনটা সে তৈরি করতে পারে, কিন্তু তাকে হচ্ছে যে এরপরে বাকি যারা স্টেক হোল্ডার্স আছে বা বিজনেসে যারা সাপোর্ট দিবে তাদের উচিত তার জন্য ক্ষেত্রটাকে তৈরি করা। সেজন্য আমি মনে করি যে মানে হয়তো অনেকের পরিবারের ভিতর থেকে সাপোর্ট থেকে শুরু করে একেবারে রাষ্ট্র পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের সহায়তা থাকে। অনেকে হয়তো বলবেন যে এই ধরনের সহায়তা আছে, আবার এখানে সেই বিষয়গুলো আমরা যাব। বাট একটা বড় বিষয় হলো যেটা, সেটা হলো যে তার নিজের একটা নতুন কিছু করার একটা আগ্রহের ভিতরে থাকে। দ্বিতীয় যেই প্রশ্নটি আপনার কাছে ছোট করে বলেন সেটা হলো যে আসলে একজন উদ্যোক্তা, ধরেন আমি যদি চিন্তা করে থাকি যে উনি একটা মানে সার্ভিস সেক্টরে ধরেন একটা দোকান দিবেন, রেস্টুরেন্ট দিবেন বা একটা ইন্ডাস্ট্রি দিবেন, আপনি তো মানে ইন্ডাস্ট্রিও দিয়েছেন, তো তখন মানে ইউজুয়ালি আপনাদের ভিতরে কি দেখা যায়, উনি যেই সেক্টরে হয়তো উনি কাজ করছেন সেই সেক্টর থেকেই কি উনি মানে উঠে আসলে এক ধরনের অ্যাডভান্টেজ থাকে, নাকি একেবারে নতুন করে ফ্রেশ গ্র্যাজুয়েট কেউ একজন মানে কোনোদিন হয়তো কাজ করেন শুরুই করছেন উদ্যোক্তা হিসেবে, এই দুটোর মধ্যে কি কোনো একটা পার্থক্য থাকে কিনা আর কি ইন টার্মস অফ অ্যাপ্রোচ? কারো কারো ক্ষেত্রে এরকম হয় যে সে তার প্যাশনের জায়গা থেকে সে হয়তো একটা প্রোডাক্টকে ভালোবাসে, সেই প্রোডাক্টটা সম্পর্কে তার একটা কিন একটা ন্যাক থাকে এবং সে এটা বোঝার চেষ্টা করে। আগ্রহের জায়গাটা একটা খুব জরুরি বিষয়। আবার অনেক সময় এটা কাজ করে যে কেউ একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে, সে যখন একটা টেকনিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সে এটা জানে, বোঝে, এটা থিওরিগুলো জানে, এটা মার্কেট সম্পর্কে জানে, তারপর এটা প্রোডাক্টটা কিভাবে তৈরি করতে হয়, এটা নো হাউটা সে ভালো করে জানে। সো এটা দুইভাবে কাজ করে। কিন্তু যেখান থেকে আসুক না কেন, জিনিসটা যদি প্যাশনটা যদি তার থাকে, একাডেমিক্যালি এসেও যদি তার যদি প্যাশনটা যদি থাকে, তাহলে তার জন্য সাকসেসটা অনিবার্য। যেমন আমার ক্ষেত্রেও আমি আসলে একাডেমিক্যালি আমি এখন যেটাতে আছি সেটা আমার পড়াশোনার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আবার এখানে আমার যা যা পড়তে হচ্ছে সেটা আমি আসলে পরবর্তীতে আমি শিখেছি। হ্যাঁ, অবশ্যই সেটা আমি মনে করি যে এন্টারপ্রেনাররা সবসময় শিখতে থাকেন, ইন্ডাস্ট্রি সম্পর্কে সবসময় এটার ভিতরে যান। আমি আলোচনাটা ফিরবো, একটা ছোট বিরতিতে যাই। আমি তাসনিমা আপা আপনার কাছে জানতে চাবো যে আসলে সত্যিকার অর্থে মানে কতগুলো জায়গায় আপনি দেখেন যে এসএমইর জন্য চ্যালেঞ্জ রয়ে গেছে, তারপর হয়তো সুপারিশের জন্য আমি রুবায়াতের কাছে যাব। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, আমরা এসএমই খাত নিয়ে আলোচনা করছি। আমরা সেই আলোচনায় ফিরবো, জানতে চাইবো বাংলাদেশের এই খাতের যারা উদ্যোক্তা আছেন, এই যে প্রতিষ্ঠানগুলো আছেন, এটাকে আরও কিভাবে সামনের দিনে শক্তিশালী করা যায়। আমাদের সাথে থাকবেন, আমরা বিরতির পর ফিরছি। আগামীর বাংলাদেশ, বিশেষ টক শো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টক শো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30।
দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। আলোচনা করছিলাম আজ এসএমই খাত নিয়ে। চ্যালেঞ্জগুলো আপনি বলছেন যে অনেক ধরনের সহায়তার দরকার হয়, আসলে মানে একটা দরকার হয় নিজের প্যাশন, নিঃসন্দেহে খুব নিরন্তর প্রচেষ্টা, মানে তার ভিতরে অনেক পরিশ্রম তো থাকেই, কিন্তু আরেকটা যেটা বলছেন যে অনেক ধরনের সহায়তার আসলে দরকার হবে যদি সত্যিকার অর্থে আমরা একটা বড় অংশের এসএমই খাতকে করতে পারি। কারণ বিরতির আগে রুবায়েত বলছিলেন যেটা, যে ভিয়েতনামের মতন দেশ অনেক বড় অংশ অর্থনীতির এখন এসএমই কন্ট্রিবিউট করতে পারে, আমাদের সে করতে পারি না। তো আপনি যদি আমাদের সত্যিকারের অর্থে বলেন যে কোন ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে একজন নতুন উদ্যোক্তা যখন মানে শুরু করেন, সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে যদি একটু বলেন। আমি যখন শুরু করি বা একজন উদ্যোক্তা যখন শুরু করে, আমার মনে হয় যে একটা ফাইন্যান্স তো ডেফিনেটলি একটা বড় একটা ব্যারিয়ার। আমাদের সেরকম ফাইন্যান্স থাকে না, আর উদ্যোক্তাদেরকে সাপোর্ট করার জন্য ব্যাংকগুলো সেভাবে তাদেরকে শুরুতে ট্রাস্ট করে না, আর আমাদের প্রোফাইলটাও সেরকম করে তৈরি হয় না শুরুতে। তো এই প্রোফাইল ক্রিয়েশনের যে একটা জার্নি, শুরুতে যে একটা প্রসেস, সেখানে আমার মনে হয় যে যদি একটা আমাদের রাষ্ট্রীয়ভাবে যেই প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি বিভিন্ন ধরনের সাপোর্ট এবং ফাইন্যান্স দিয়ে যদি ইনকিউবেট করতে পারে, সেটা একটা জরুরি একটা পদক্ষেপ হতে পারে। আর অন্য চ্যালেঞ্জগুলোর মধ্যে আমাদের মার্কেট অ্যাক্সেস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিভাবে মার্কেটে আসলে হিট করব আমাদের প্রোডাক্টগুলো নিয়ে। আমাদের প্যাকেজিং একটা খুব জরুরি বিষয়। আমরা ভালোভাবে প্যাকেজিং আমরা জানি না, উপস্থাপন করা এবং পৌঁছানোর জন্য, যেটা আমাদের প্রোডাক্টগুলোকে আমরা উপস্থাপন করতে পারবো একটা রাইট প্যাকেজিং এর মাধ্যমে মানুষের কাছে একটা লুক্রেটিভ একটা প্রেজেন্টেশন যেটা আমরা করতে পারি, সেই জিনিসটা আমাদের এখানে এটা খুবই মিসিং। আমার মনে হয় যে এই চ্যালেঞ্জগুলো সকলের ক্ষেত্রে কম বেশি। এবং আরেকটা জিনিস হচ্ছে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল আমাদের যে ব্যারিয়ার, সোর্সিং থেকে শুরু করে আমাদের সাপ্লাই চেইনটা এসএমইদের জন্য খুবই ভোলাটাইল। মানে আসলে আমরা বুঝতে পারি না যে কোন প্রোডাক্টগুলো আমরা, কোন ম্যাটেরিয়াল আমরা কোথা থেকে পাবো। আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা এখনও সেভাবে আমাদের অতটা মানে শক্তভাবে দাঁড়ায়নি। এসএমইরা ওরা চাইলেও কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে পারে না। হ্যাঁ, ইম্পোর্টে অনেকগুলো বাধা আছে। আর আমাদের যে ডিজাইন ডেভেলপমেন্টের যে আর&ডিটা, এই আর&ডিটা অনেক এক্সপেন্সিভ। কারণ কি স্কেলের কারণ, মানে ইম্পোর্ট যদি আপনি নিজে করতে চান, আমি বুঝি যে আর বড় প্রতিষ্ঠান, অনেক বড় প্রোডাকশন, তারা একটা বাল্ক ইম্পোর্ট করতে পারে, এটা ফাইন্যান্সিয়ালি ঠিক হয় আর কি, সহজ। কিন্তু ছোট করে যখন আপনি শুরু করেন তখন মানে ওই অত পরিমাণ হয়তো আপনার দরকার হবে না, আবার এটার মানে সাপ্লাইটা ঠিক রাখা, এইটাকে বলছেন আপনি। এখানে ধরেন আমরা ম্যানুফ্যাকচারিং এর মানে আসপেক্টে যদি আমি বলি, আমাদের যে র ম্যাটেরিয়ালগুলো আমরা হাই কোয়ালিটি প্রোডাক্ট, কিন্তু ধরেন লোকাল কাস্টমাররাও বলে যে, যেমন চাইনিজ প্রোডাক্ট কেন এত পপুলার, কারণ এখানে তারা যেই ব্যাগের ক্ষেত্রে দেখি যে হার্ডওয়্যারগুলো তারা ব্যবহার করে সেটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগে। সো কাস্টমাররা তারা সেটার দিকে ঝুঁকবে। এখন আমরা বাংলাদেশি লোকাল প্রডিউসাররা, স্মল প্রডিউসাররা, আমরা যখন সেটাকে সোর্স করতে চাই, তখন এটা আমাদের পক্ষে এত ছোট জিনিস ইম্পোর্ট করা সম্ভব না, কম সংখ্যায় অল্প পরিমাণ করা যায় না। হ্যাঁ, অল্প পরিমাণ করা যায় না, এবং করলেও সেখানে যে এটার যে কমার্শিয়াল যে ডিউটিজ, এটা আমাদের পক্ষে পে করা সম্ভব হয় না। এবং আমরা কোনো বন্ড লাইসেন্স, এবং আমরা যারা এসএমই যারা এক্সপোর্ট করি, তারা একটা বিশাল একটা ডিসপ্যারিটির মধ্যে আমরা পড়ি, যে আমি কম্পিট করছি আসলে বড় প্রতিষ্ঠান যে ইপিজেডে যে করছে একরকম, কিন্তু তার সাথেও কিন্তু একটা কম্পিটিশন হয়। আমি যদি সামারি করি তাসলিমা আপার কথা, আপনি তো সংস্কারের কথা বলছিলেন যে এমন ধরনের অর্থনৈতিক সংস্কার, যেই সংস্কার এসএমই খাতের যে বিদ্যমান চ্যালেঞ্জগুলো আছে এইটাকে অতিক্রম করার জন্য সহায়ক হবে। আপা যেটা বলছিলেন যে ব্যক্তিগত কারিশমা, ব্যক্তিগত মোটিভেশন, এগুলোর কথা, তা এখন তসলিমা আপা ওনার ব্যক্তিগত কারিশমা এবং মোটিভেশন এবং স্পৃহা দিয়ে ধরেন অনেক কিছু জয় করে ফেলতে পারবেন, কিন্তু আরও 10 জন কিন্তু সেটা পারবেন না। তাহলে আমরা যখন পলিসি চিন্তা করব, আমরা চিন্তা করব কিভাবে সবাই পারবে সেই জিনিসটা, অর্থাৎ ব্যক্তিগত কারিশমা থাকুক বা না থাকুক, সবার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, মানে আলাদা করে একটা ডিফারেন্ট কিছু না হয়। মানে আমি একটু দুর্বল, এই জন্য আমি আর পারছি না। অবশ্যই কম্পিটিশনে তো ডেফিনেটলি লিডারশিপ কোয়ালিটি এন্ড অল কিছু থাকবেই, ওটাকে
মানে ইকোনমিকের ভাষায় মানে set and SME paribus সাকসেসটা যেন condition, ব্যতিক্রম হ্যাঁ, না হয় হ্যাঁ, আর কি। কিন্তু লেভেল প্লেইং সবাই যাতে করে অ্যাক্সেস গুলো পায় এভাবে চিন্তা করি। আর 2 নম্বর একটা কন্ডিশন বলি, আহ, যেটা আপা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং অফসেটের জন্য বলছেন আর কি, খুব চমৎকার একটা এক্সাম্পল দেই আপনাকে। আমাদের রুরাল এরিয়াতে ধরেন সবাই গরু কিনবে, ছাগল কিনবে, কিন্তু আপনার গরুর জন্য তো ঘাস লাগবে, গরুর জন্য তো আপনার মেডিসিন লাগবে। তো দেখা যায় যে ঘাস আর পাওয়া যায় না। তো কেন ঘাস পাওয়া যায় না? যে ঘাস বানানোর লোক আপনার নাই, বেশি ওই নাই। সাপ্লাই চেইনের কথা হ্যাঁ, আমি যেটা তো বলছি। আমরা তারপরে কি করলাম, আমরা এরপর গত 1 দশক ধরে বলে 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 প্রজেক্টগুলোকে আপনার বললাম যে ভাই যদি 10টা গরু দেন তাহলে অন্তত 2 জন ঘাস প্রডিউসার বানান। হুম। এখন হইছে, তাহলে প্রপোজালটা হ্যাজ টু বি সামথিং যে আমার ফার্স্টে ডেটা লাগবে, যে আমার ডেটা লাগবে টু আন্ডারস্ট্যান্ড যে আমার কতজন এখানে সাপ্লায়ার লাগবে, কতজন ট্রেডার লাগবে, কোথায় মার্কেট লাগবে, কোথায় কি লাগবে, কত টাকার ফিন্যান্সিং গ্যাপ আছে, আমার প্রপার ডেটা লাগবে। কোন সাইজের এসএমই কোন সেক্টরে কত আছে, আমার কোনো ডেটা নাই, গার্বেজ আছে, এবং এই ডেটার কোনো সেন্ট্রাল রিপোজিটরি নাই। তাহলে আমার ফার্স্ট পয়েন্ট ছিল হচ্ছে যে we need to create a central repository system of data. So 1 নম্বর হচ্ছে যে ডেটাটা আমার প্রথমত বেস লাইনটা লাগবে where we are. আচ্ছা, 2 নম্বর যেটা লাগবে এরপর সেটা হচ্ছে যে এবার ওয়ান্স আই নো যে এইটা হচ্ছে আমার বেস লাইন সিচুয়েশন, তারপরে এখন আমি ভাগ ভাগ করে অনুদনাগুলো দিব। এই অনুদনাগুলোকে খুব প্রায়োগিক করতে হবে। সেটা কিরকম? ধরেন আমার প্রচুর অনলাইন এসএমই আছে, এখন তারা সবাই ধরেন আপনার ডলারে তাদেরকে আপনার কি করতে হয়, মার্কেটিং করতে হয়। তো ডলার মার্কেটিং করতে গেলে আপনার কিন্তু একটা কাস্টমারকে আনতে তার কিন্তু 300 টাকা খরচ হয়ে যায়। নোবডি টেক্স, মানে এটা কিন্তু কেউ চিন্তা করে না যে একজন কাস্টমারকে যে এঙ্গেজ করে তাই 300 টাকা কিন্তু তার খরচ হয়ে যায়। তাহলে এবং ডলার যখন সে মার্কেট থেকে কিনে তার 150 টাকায় কিনতে হয়। বাট পয়েন্ট ইজ যে ব্রিং দ্য কস্ট ডাউন ফর প্রমোশন। এই যে প্যাকেজিং এর বক্তব্যটা আসলো, তাহলে ক্রিয়েট মানে সাপ্লাই অফ প্যাকেজিং ম্যাটেরিয়ালস এবং সেটার দামটা যাতে কমে আসে, তাহলে প্যাকেজিংটা সুন্দর হবে। 3 নম্বর মার্কেট অ্যাক্সেস। আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে যাব, কোথায় যাব, সেখানে আমার সবচাইতে বড় প্রপোজাল যেটা সেটা হচ্ছে আপার প্রোডাক্টগুলো আপনি যদি দেখেন ওনারগুলো কিন্তু ভ্যালু অ্যাডেড লেদার প্রোডাক্টস, কিন্তু যে জন্য উনি প্রিমিয়াম ক্যাপচার করতে পারেন। হ্যাঁ, কিন্তু বেশিরভাগই আপনার যেটা প্রডিউস করে এখানে সেগুলো হচ্ছে যে কম প্রাইসে লো কোয়ালিটিতে একটা প্রাইস সেনসিটিভ মার্কেটে কম্পিট করা। দ্যাটস আ প্রবলেম, স্টিকি প্রবলেম। এবং যতদিন ওই প্রবলেমটা থাকবে, খুবই কম দামে প্রোডাক্ট সেল করতে হয় এবং অনেক মানুষ ওখানে আছে না, তো ক্রয় ক্ষমতার বিষয় হচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যখন আপনি দাম কমাতে চেষ্টা করবেন, কম দামে কম্পিট করার চেষ্টা করবেন, মিডল ক্লাসও আপনার কি বলে স্কুইজড হবে, তাহলে আপনি ওভারঅল সেক্টরটা সবসময় লো ভ্যালু ক্রিয়েশন, লো আউটপুট ক্রিয়েশনে আটকায় থাকবে। সেখানে আমাদেরকে ভাবতে হবে ক্রেতার কথা, যে মিডল ক্লাস সেই তো বড় ক্রেতা, আমার ক্রেতাকে এক্সপ্যান্ড করতে হবে। তো বায়ার যদি আপনার কেনার অনুদান না পায় তাহলে কিন্তু আমার এসএমই বেচবে কার কাছে? সো আমার এসএমই পলিসির সাথে সম্পৃক্ত হচ্ছে যে হাউ ডু আই মেক দ্য বায়ার্স এক্সপেরিয়েন্স কনভেনিয়েন্ট এবং মানে better, যারা more ভোক্তা affordable। আছেন তাদের ক্রয় ক্ষমতা, তাদের জন্য কেনার জন্য অর্থায়ন যদি বলেন, সেটা অর্থায়নও শুধু না, থাকবে। ক্রেতার অনেকগুলো পার্সপেক্টিভ আছে। ক্রেতার একটা হচ্ছে সোর্সিং কস্ট আছে, আমি যে মার্কেটে স্ক্যান করে একটা প্রোডাক্ট বাছাই করছি, সেটা কিন্তু টাইম কস্ট আছে, সেটা একটা সোর্সিং কস্ট আছে, অনেক ধরনের কস্ট আছে। আমি কেন চাইনিজ প্রোডাক্টে যাচ্ছি সেটা ভাবতে হবে। আমাকে ডেফিনেটলি আপনার ইম্পোর্ট সাবস্টিটিউশন করতে হবে আমার এসএমই গ্রোথ করতে গেলে, রাইট? এবং যেটা আমরা ফার্নিচার সেক্টরে খুব সাকসেসফুলি করে দেখাইছি, যেটা সম্ভব, যে আমরা চাইনিজ মানে ইম্পোর্টকে সাবস্টিটিউট করতে পারি। ফার্নিচারে এটা করা গেছে, তাহলে অন্যান্য সেক্টরে কেন যাবে না? সো উই হ্যাভ লিভিং লেসন্স ইন ফ্রন্ট অফ আস। নাও কামিং ব্যাক টু দ্য অ্যাক্সেস টু ক্রেডিট। প্লাস্টিকেও করা গেছে অনেক ক্ষেত্রে, প্লাস্টিকেও একটা করা বড় গেছে। অংশ আর কি। এখন আমি যদি একবার আসি অ্যাক্সেস টু ক্রেডিট প্রবলেমে, যেটা উইল গো ব্যাক টু মাই ফার্স্ট প্রবলেম, সেটা হচ্ছে ওই যে যখন সিঙ্ক ক্রিয়েট করব, অনেককে আনবো এবং আনএমপ্লয়েড যে মহিলা কাজ করতে পারছেন না তাকে নিয়ে আসবো, তাদের তো ইনসেন্টিভ নাই টু বিকাম ফর্মাল। আর ফর্মাল হওয়ার ইনসেন্টিভ না থাকলে তার কাগজপত্র রেডি থাকবে না, কাগজপত্র রেডি না থাকলে ব্যাংক কখনো লোন দিবে না। তাহলে আমি কি আজীবনই এই জায়গায় থাকবো, না আমি আস্তে আস্তে ফর্মালাইজেশনের দিকে যাব? ইস্যুটা হচ্ছে আস্তে আস্তে ফর্মালাইজেশনের দিকে যেতে হবে, অর্থাৎ এই মানে হোলসেল অ্যাক্সেস টু এসএমই এটা আস্তে আস্তে করে কমিয়ে আনতে হবে, যাতে করে যারা অলরেডি আছে তারা বড় হতে থাকবে, সো দ্যাট নিশ স্পেসেস ক্রিয়েট হবে যেখানে নতুন এসএমই আসবে এবং সেটা ডিরেক্টেড হবে। আমি এই জায়গায় একটা বিরতি নিচ্ছি, আমি আলোচনা এটা করব। এটা দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে এসএমই খাতের নিয়ে, এবং এসএমই খাতকে আরও বেশি উদ্যোক্তাকে আমরা কিভাবে
বাংলাদেশের অর্থনীতিতে জায়গা করে দিতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখবো। আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমরা আলোচনার শেষ পর্বে আছি। তৌফিকুল ইসলাম খান, আমার যে এসএমই খাত আছে, এসএমই খাতকে এক সময় যদি বড় হতে হয়, টেকসই হতে হয়, তাদেরকে এক ধরনের প্রাতিষ্ঠানিকীকরণ বা যেটা ফর্মাল হওয়ার চেষ্টা করতে হবে। বড় হবার জন্য বা নতুন মার্কেট ধরার জন্য তারা যেতে পারে না, কারণ তাদের কাছে ওই ফর্মাল এইটা নাই, কাগজপত্র, হিসাব, এইটা ভ্যাট, ট্যাক্স, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সরকারি যে বিভিন্ন ধরনের যে প্রকিউরমেন্ট হয় সেইখানে তারা অংশগ্রহণ করতে পারে না। সো ওই প্রবলেমটা আসলে থেকে যাবে, এক্সপোর্ট করতে পারবেন না। সো তারা যদি সত্যিকার অর্থে বড় হতে চান, টেকসই হতে চান, এইটার আসলে দরকার হবেই, রাইট? মানে এবং হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, যেখানে এটা তাদের জন্য বার্ডেন হবে না। কারণ অনেক ক্ষেত্রেই এসএমই হতে চান না, এটার কারণ এইটা না যে ওনারা ফাঁকে দিতে চান, এটা তাদের জন্য একটা অতিরিক্ত বোঝা হয়, এটাই ওনারা বলেন। তো কিভাবে আমরা সামনে আগাবো এটার জন্য? আচ্ছা, তাহলে আপনি ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে যে সেলস অ্যাট্রাকশন। আপনি অন্য কিছু ভুলে যান। আপনি এমন সব অনুদান সৃষ্টি করবেন, ব্যবস্থা সৃষ্টি করবেন যেখানে সেলস আসবে। এখন আপনি তাকে যখন 1 টাকার জায়গায় 2 টাকার সেলস দিবেন, তখন আপনি বলবেন যে নেক্সট 4 টাকায় যেতে গেলে তোমাকে এটা করতে হবে। তারপর আপনি বলবেন যে আমি তোমাকে 6 টাকার অ্যাক্সেস দিব, এটা করতে হবে। সেলসকে আপনার ক্যারট হিসেবে দেখিয়ে অন্যদিকে স্টিকটা হচ্ছে যে তুমি পার্টিসিপেট করতে পারবে না। তখন আপনি আগে টাকাটা তার পকেটে ঢোকান, সেইখানে আপনার কন্ডিশন দিবেন না। এইটা তো মানে খুবই ইন্টারেস্টিং অ্যাপ্রোচ, অফকোর্স এটাই অ্যাপ্রোচ। আমিও সেটাই বলছিলাম যে ওনার বড় কিছু জায়গায় অ্যাক্সেস করতে হলে ওনার আসলে মানে ফর্মাল হতে হবে আর কি। হ্যাঁ, আমি একটু তাসলিম আপার কাছ থেকে শুনে আসি যে আপা যেটা বলছিলেন এটি কি সত্যি কিনা, কারণ আপনি তো অনেক ফর্মাল ইন দ্যাট সেন্স আর কি, যে কারণ আপনার সব ধরনের কাগজপত্র এবং আছেন, আপনি মানে আপনি যে প্রোডাক্ট তৈরি করেন, এখানে কারখানা থেকে শুরু করে আপনার নিজের শোরুম আছেন, আপনি এক্সপোর্ট করছেন। জার্নিটা আসলে কেমন, মানে কোনটা মোটিভেট করে, মানে আপনি কি বাধ্য হলেন নাকি এটাকে একটা মানে অ্যাডভান্টেজ হিসেবে দেখেছেন যে আমি ফর্মাল হলে কতগুলো অ্যাডভান্টেজ আছে? আমার যে লিগাল যে কমপ্লায়েন্সেস এবং এটা যে ফর্মালাইজেশন, এটা আমার একটা প্রয়োজনের তাগিদে করা হয়েছে। কারণ আমার টার্গেট ছিল শুরু থেকেই যে আমি এক্সপোর্ট করব, আমি এক্সপোর্ট মার্কেটে থাকবো, আমার প্রোডাক্ট সেল হবে দেশের বাইরে। সো সেই জায়গা থেকে আমার এটা একটা ভিশনারি চিন্তা ছিল। আমি শুরুতে কোম্পানিটাকে লিমিটেড কোম্পানি করেছি এবং আমার অন্যান্য যে কমপ্লায়েন্সগুলো সেগুলো আমি অনবোর্ড করেছি। হ্যাঁ, সো এইটার পেছনে কিন্তু অনেক স্ট্রাগল আছে। যে একটা আমাদের যে
উদ্যোক্তারা আছে, ক্ষুদ্র উদ্যোক্তারা, তারা তারা যখন শুরু করে, অনেকেই আমি দেখেছি যারা ট্রেড লাইসেন্সটাও করে না, যেটা হচ্ছে একেবারে বেসিক, মানে দ্য ফার্স্ট ওয়ান, যে ফার্স্ট কমপ্লায়েন্স সার্টিফিকেট, যে তাকে একটা রেজিস্টার করতে হবে ট্রেড লাইসেন্সের মাধ্যমে, তারা সেটাও করতে চায় না। আমি 100% শিওর ভিয়েতনামের যে এক্সাম্পলটা আপনারা দিচ্ছেন, যে ওরা যখন একটা ওদের উদ্যোক্তারা যখন আসে, তারা তাদের জন্য সমস্ত কিছু কিভাবে এগিয়ে দেওয়া যায়। যেমন আমি একটা আমেরিকান একটা ছোট্ট বায়ারের সাথে আমি কাজ শুরু করেছি। আমি ওর ফার্স্ট ম্যানুফ্যাকচারার ছিলাম। ও হচ্ছে যে আমি পরদিন এক্সপোর্ট করব, ও জানিই না যে ওর একটা লাইসেন্স করতে হবে। তো আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, ওয়েট, আমি এটা সব ব্যবস্থা করছি। ও একদিনের মধ্যে, মানে আমার মনে হচ্ছিল যে, আমি তো বাংলাদেশের এক্সাম্পল দিয়ে আমি ভাবছি যে ও মাই গড, ও এত লাইসেন্স কিভাবে করবে, আমি কালকে আমার শিপমেন্ট ডিও, সো এটা কিভাবে সম্ভব। ও আমাকে পরদিন বললো যে আমার সব কিছু রেডি, তুমি শিপ করতে পারো। তারপর আমরা ডকুমেন্টেশনে গেলাম। একটা ফাস্ট পেস একটা যে সিচুয়েশন, আমাদের সাথে কম্পেয়ার করলে আমরা আসলে কোথায় আছি আপনি ভাবতে পারেন। আমার তো মনে হয় যে আমাদের সরকারের যে এজেন্সিগুলো আছে, তাদেরকে এসএমই সম্পর্কে আপনারা যারা পলিসি মেকিং ইমপ্লিমেন্টেশনে কাজ করেন, অ্যাডভোকেসিতে কাজ করেন, প্লিজ তাদেরকে এডুকেট করেন, তাদেরকে অ্যাওয়্যার করেন, সেন্সিটাইজ করেন। তাদের মধ্যে ইন্টেনশন কাজ করতে হবে যে না, এসএমই ফার্স্ট, আমার অর্থনীতি ফার্স্ট, যারা কাজ করছে আমার তাদেরকে সেবা দিতে হবে। এই মেন্টালিটিটা একটা বিশাল একটা এইটা আপনার মানে রুবায়েত, আপনার যেই মানে রিফর্ম প্রপোজালসগুলো আছে, সাধারণভাবে যদি বলি, মানে বিনিয়োগের এইটা যেই যতগুলো অবস্টাকল আইডেন্টিফাই করা হয়েছে, তার মধ্যে এই সরকার আসার পরে মানে আমাদের যে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব যখন নিয়ে আসলেন আশিক সাহেব, উনিও বারবার এটা বলেছেন যে এইগুলাকে আমরা দূর করে দিতে হবে। আসলে কাগজপত্র করা, এতগুলো এজেন্সির পিছনে দৌড়ানো এবং এটাকে এক জায়গায় নিয়ে আসা, তো উনি কিন্তু ফোকাসটা ওই জায়গাটায়, চেঞ্জটা তো ডেফিনেটলি ইজ ইম্পর্ট্যান্ট আর কি। না, ফোকাস ইজ ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে বিডা, এসএমইএফ, বিসিক, দেয়ার আর লটস অফ অর্গানাইজেশনস ইনভলভড। হ্যাঁ, এবং এখানে এটাও একটা সমস্যা যে কে কোনটা করবে, কার এখতিয়ার কোনটা, এটা ক্লিয়ার না। তো সবাই আপনার, যেহেতু আপনার এই একটা ডেভেলপমেন্ট মানেই হচ্ছে একটা বাজেট আসা মানে হচ্ছে প্রজেক্ট থাকা মানে হচ্ছে কন্ট্রোল। তো ব্যুরোক্রেসি একটা প্রবলেম এই জন্য। তো তারা যেটা করেন, এই কন্ট্রোলটা ছাড়তে চান না। হ্যাঁ, তো এই জন্য মানে কোনটা কার কাছে থাকবে এটা নিয়ে একটা বড় ঝামেলা তৈরি হয়। বিসিকের এসএমইরা কিন্তু একরকমভাবে চলে, বিয়ন্ডে একরকমভাবে চলে। এসএমইএফ অনেক কিছু করছে মাল্টিলেটারাল বায়োলেটারালসদের ফান্ডিংয়ে, বাট এসএমইএফ এর আসলে ওভারঅল ম্যান্ডেটটা কি? যেমন আমি এসএমই পলিসি 2025টা রিভিশনে সাপোর্ট করেছি। তো আমি যেমন ওখানে যেটা বলেছি সেটা হচ্ছে এসএমইএফকে আপনার একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অর্গানাইজেশন হিসেবে ম্যান্ডেট দেওয়া, যার এখতিয়ার থাকবে হচ্ছে সমস্ত এজেন্সিকে সাপোর্ট দেওয়া, যাতে করে এই প্রবলেমসগুলোকে সে আপনার এক জায়গায় কন্ট্রোল, ওরিয়েন্টেশনের অসুবিধাগুলো বলা, একটা সেন্ট্রাল বডি থাকতে হবে যে কোঅর্ডিনেট করবে, এই এফিশিয়েন্সিসগুলোকে দূর করে দিবে, টেকনিক্যাল সাপোর্ট অ্যাক্সেস করবে। আমি মনে করি যে একটা ফাউন্ডেশনের বড় জায়গা ছিল আমাদের, যেটা একসময় আমরা যখন ট্যাক্সের কাজ করেছি, আমরা বলেছিলাম যে আপনি জোন ভিত্তিকভাবে একটা ট্যাক্স ফ্যাসিলিটেটরের সিস্টেম তৈরি করতে পারেন কিনা, যে এসএমইগুলো একা অ্যাকাউন্টেন্ট রাখতে পারবে না, হয়তো একটা অ্যাকাউন্টেন্টের অত কাজও নাই, সো ওনারা কালেকটিভলি একটা সার্ভিস নিতে পারেন কিনা অনলাইনে। অ্যাবসলিউটলি, কালেক্টিভ সার্ভিসেসের ব্যাপারটাও যদি আসেন, যেটা আপা বলছিলেন যে আমি একা কিনতে পারি না, কিন্তু 10টা এসএমই যদি আপনার একসাথে প্রোডাক্টটা আনে তাহলে কিন্তু আপনার এটা সম্ভব। তাহলে কমন ফ্যাসিলিটেশন সেন্টার্সগুলো লাগবে। তো সেই জন্য আমার একটা বড় সাজেশন, যেটা আমি অনেকদিন ধরে পার্সু করছি বাট কোনো রেজাল্ট পাচ্ছি না, সেটা হচ্ছে আপনি দেখবেন যে এফবিসিসিআই, এমসিসিআই, এদের কথা আমরা অনেক বলি, বাট এরা হচ্ছে আপনার ট্রেড ফ্যাসিলিটেশন বডি। কিন্তু যারা বিজনেস মেম্বারশিপ অর্গানাইজেশন আছে, ফার্নিচার অ্যাসোসিয়েশন, প্লাস্টিক্স অ্যাসোসিয়েশন, লেদার গুডস অ্যাসোসিয়েশন, এদের সাথে কেউ কাজ করে না। হ্যাঁ, লেদারের সাথে কাজ করে কিছুটা এক্সপোর্টের জন্য, ওটা ইউএস এক্সেলেন্স সেন্টার আছে, কিন্তু প্লাস্টিক্সেও কিছুটা আছে। ফার্নিচার আমরা তৈরি করে দিয়েছিলাম, প্রোডাক্ট স্পেসিফিক ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যাসোসিয়েশনের সাথে কাজ। আলোচনা একদম শেষ করতে হবে দর্শক। আমরা আলোচনা করছিলাম এসএমই খাতের কিভাবে আমরা আরেকটু তাদেরকে শক্তিশালী করতে পারি, আর সেই আলোচনা অনেকগুলো বিষয় উঠে এসছে। নিঃসন্দেহে এসএমই খাতটা একটা গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে থাকবে। আমরা এই বিষয়ে আরও আলোচনা করব ভবিষ্যতে, এই আশা রেখে
আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের সাথে থাকবেন, আমরা আবার এই অনুষ্ঠানে ফিরবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।